Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকে শনির রাতের 28তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের ভিন্ন মাত্রা দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। ঘটনায় চলে যাওয়ার আগে বলছি সেই কথাগুলো যেগুলো সবসময় বলি। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আপনাদেরকে আমরা বারবার আমাদের কাছে সত্য ভয়ের ঘটনা পাঠানোর জন্য অনুরোধ করছি। আপনারাও সেই অনুরোধে সাড়া দিয়ে অনেক ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন। ঘটনাগুলো আমরা পাচ্ছি, যাচাই বাছাই করছি, সেগুলো সিলেক্ট করা হচ্ছে। যদিও বা প্রচারের ক্ষেত্রে কিছুটা সময় আমরা নিয়ে থাকি, কারণ অনেক ঘটনা আমরা পেয়ে থাকি, আর এগুলো সিরিয়ালি পড়া, সিলেক্ট করা, প্রচারের সময় নির্ধারণ করা, এই কাজগুলোতে সময় কিছুটা লেগেই যায়। এতটুকু সময় ধৈর্য ধরতে হবে, আর এই সময়টুকু আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় লিসেনার্স, আপনারা লিখে বা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারবেন afranthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLDBD afranthehorrorworldbd@gmail.com। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার ঘটনা ইতিমধ্যে আমরা আরও একটি প্রচার করেছি। ওনার নাম রাহুল ইসলাম মেঘ। উনি বর্তমানে মালয়েশিয়ার জহুর বারু নামক জায়গায় রয়েছেন, আর ওনার দেশের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি মালয়েশিয়াতে বর্তমানে মূলত পেইন্টিংয়ের কাজ করছেন। ওনার বস একজন চাইনিজ। এই চাইনিজ বসের আন্ডারে দুজন পেইন্টার রয়েছেন, তার মধ্যে দুইজন ইন্দোনেশিয়ান আর একজন বাংলাদেশি ভাই হচ্ছে এই রাহুল ইসলাম মেঘ ভাই। তো ঘটনাটি প্রচারের আগে ওনার যিনি চাইনিজ বস, তার কাছ থেকে বিশেষ পারমিশন নিতে হয়েছে, কেননা উনি এই বিষয়টি বাংলাদেশের লোকজন জানুক এটা আসলে ওইভাবে চান নাই। তবে তাকে অনেক অনুরোধ করার পর উনি রাজি হয়েছেন, এবং এই শর্তে রাজি হয়েছেন এই ঘটনাটি আফরান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার পর এটা যেন ওনাকে শোনানো হয়, আর এটা শোনার পর উনি অন্য কোনো বাংলাদেশি লোককে দিয়ে অথবা অন্য কোনোভাবে ট্রান্সলেট করে এই ঘটনাটি শুনবেন। তো এটার সাথে ওনার নিজস্ব ধর্ম বিশ্বাসের একটা সম্পর্ক রয়েছে, যার কারণে উনি এটা শুরুতে পাবলিশ করতে দিতে চান নাই। তো যাই হোক, উনি অনুমতি দিয়েছেন, আর এই কথাগুলো উনিও বাংলায় ট্রান্সলেট করে শুনবেন। আফরান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওনাকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার ধর্ম বিশ্বাসের এই ঘটনাটি আমাদেরকে প্রচারের অনুমতি দিয়েছেন। চলুন ঘটনায় চলে যাব। ঘটনাটি 2025 সালের জানুয়ারি মাসের 27 তারিখে শুরু হয়েছিল। মেঘ ভাই যেহেতু উনি একজন পেইন্টার, তবে ওনাদের বস তো চাইনিজ, উনি মূলত বিভিন্ন জায়গা থেকে কাজ সংগ্রহ করতেন। কাজ সংগ্রহ করার পর ওনার আন্ডারে থাকা এই দুইজন ইন্দোনেশিয়ান এবং একজন বাংলাদেশি রাহুল ইসলাম মেঘ ভাই, ওনাদেরকে দিয়ে কাজগুলো করাতেন। তো এরকম একটা কাজ ওই জহুর বারু নামক স্থানে একটা বিশেষ জায়গাতে পাওয়া যায়। এটা একটা প্যাগোডার মতো একটা মন্দির। তো এই মন্দিরে রঙের কাজ করতে হবে। এর আগেও কিন্তু মেঘ ভাই বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বিভিন্ন ধরনের মন্দিরেও উনি গিয়েছেন, মসজিদেও কাজ করেছেন, তারপরে চার্চ মানে গির্জাতেও গিয়েছেন, সেখানে কাজ করেছেন। তো উনি যখন সেখানে যাবেন, ওনার চাইনিজ বস ওনাকে বলে দেন কাজ কিন্তু খুব সাবধানে করতে হবে, কোনোভাবেই কোনো মূর্তির যেন ক্ষতি না হয়। এটা তো একটা কমন জিনিস, কোনো জায়গায় কাজ করতে গেলে সেখানকার কোনো মাল সামানের জন্য ক্ষতি না হয়, এটা তো যারা রঙের কাজ করেন তাদেরকে খুব সতর্কতার সাথেই এটা হ্যান্ডেল করতে হয়। তো এই ধরনের ইনস্ট্রাকশন ওনাদের জন্য আসলে নতুন ছিল না। তো ওনারা ওখানে যান, যাওয়ার পরে দেখা যায় বাইরের থেকেই যে এইটা যেই মন্দির আর কি,
এটাই মূলত 3টা রুম রয়েছে। ওনাদেরকে ঢোকার আগেই বলে দেওয়া হয় 3টা রুমে 3জন ঢুকে যাবেন। 2জন ইন্দোনেশিয়ান 2টা রুমে ঢুকে যাবেন, আর একজন আর একটা রুমে ঢুকে যাবেন। আর ওনাদের যিনি বস, চাইনিজ বস, উনি আর একটা জায়গায় থাকবেন, উনি তদারকি করবেন আর কি। মেঘ ভাই তো একটা রুমে যখন ঢুকেছেন, ঢোকার সাথে সাথে উনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কেননা উনি ইতোপূর্বেও বেশ কিছু মন্দিরে রঙের কাজ করতে গেলেও এই মন্দিরটা ছিল সম্পূর্ণ রকমের ভিন্ন। কেননা এই মন্দিরে ঢোকার সাথে সাথে উনি দেখেন বিভিন্ন ধরনের প্রাণীর সমস্ত মূর্তি। আর এই মূর্তিগুলো মনে হচ্ছে এতটাই জীবন্ত, মূর্তিগুলো ওনার দিকে চোখ করে তাকিয়ে আছে, বেশ ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। উনি এটা দেখার পরে বেশ অস্বস্তি বোধ করেন, শরীরটা কেমন যেন ভারী হয়ে যায়। এরপর উনি যেই রুমটাতে ঢুকবেন আর কি, সেই রুমে ঢুকে পড়েন। ওই রুমে ঢোকার পর ওনার আরও ভয় লেগে যায়, কেননা ওই রুমেও বিভিন্ন ধরনের কিছু মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো মনে হচ্ছে ওনার দিকে তাকিয়ে আছে আর হাসছে। এর মধ্যে একটা মূর্তি বেশ অদ্ভুত। এই মূর্তিটা মানুষের অবয়বের, কিন্তু মাথায় 2টি শিং রয়েছে। আর এই মূর্তির যেই গড়নটা, অর্থাৎ এটা মানুষের মতো অবয়বের হলেও কোনো প্রাণীর বডির সাথে মিল রয়েছে। এই মূর্তিটাও বেশ ভয়ঙ্কর লাগছিল ওনার কাছে। তো ওনার যে কাজ, সেটা হচ্ছে রঙের কাজ করা। ভয়ঙ্কর লাগলেও কাজ তো করতে এসেছেন, কাজ তো করতেই হবে। তো উনি কাজ শুরু করেছেন। কিছু সময় কাজ করার পর ঘটে একটা দুর্ঘটনা। সেটা হচ্ছে ওনার নিজের অজান্তেই পাশে থাকা একটা ছোট মূর্তি মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে সেটা ভেঙেও যায়। যখনই সেটা ভেঙে যায়, মনে হলো খুব তীক্ষ্ণ একটা আর্তনাদ উনি কানে শুনতে পেলেন। উনি এই আর্তনাদ শোনার সাথে সাথে ভয় পেয়ে যান। ভয় পেয়ে ওই মূর্তিটার দিকে তাকিয়ে দেখেন মূর্তিটা ভেঙে গেছে। আর ঠিক ওই সময় ওনার মাথার পেছনে কে যেন ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। এত জোরে চড় মেরেছে যে ওনার মাথা বনবন করে ঘুরতে শুরু করেছে। ওনার মাথায় আসলে কিছু কাজ করছে না। অনেক সময় মাথার পেছনে যদি আমরা কেউ আঘাত পাই, তখন মাথা কিছু সময়ের জন্য কিন্তু বনবন করে ঘুরে ওঠে, মাথা কাজ করে না, মাথা ব্যথা শুরু করে। উনি তখন ওনার যে ইন্দোনেশিয়ান আরও 2জন লোক কাজ করছে, তাদেরকে ডাকেন। তারাও শব্দ শুনেছিল, বিশেষ করে মূর্তিটা পড়ে যাওয়ার শব্দ শুনেছিল। এরা 2জন চলে আসে, কী হয়েছে। সব ভাষা তো আসলে ওখানকার মালয় ভাষা, সেই ভাষাতেই ওনারা কথা বলছেন আর কি, বা এই ঘটনায় যত কথা সবই মালয় ভাষায় হয়েছে, আমরা বোঝার সুবিধার্থে বাংলায় বলছি। তো তারা এসে বলে কি হয়েছে, তখন উনি বলেন যে মূর্তিটা পড়ে গেছে, আমার মাথা খুব ব্যথা করছে। তখন ওই 2জন ইন্দোনেশিয়ান বললেন যে তোমার এখন কাজ করার দরকার নেই, বাইরে যাও, বাইরে সুন্দর বাগান আছে, বসার জায়গা আছে, ওইখানে যাও, ওখানে গিয়ে বিশ্রাম করো, পরে এসে কাজ করো। আর যদি কাজ একান্তই করতে না পারো, আমরা তো আসি, খুব একটা সমস্যা হবে না। তখন মেঘ ভাই বাইরে চলে যান। বাইরে যাওয়ার পর ওখানে বসেছেন। ওখানে মালয়েশিয়ার কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, ওখানে প্রচুর নারকেল গাছ রয়েছে, পাম গাছ রয়েছে, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। সব গাছের নাম উনি জানেন না, এটা জানিয়েছেন। তো এরকম কয়েকটা গাছের নিচে উনি বসে আছেন। হঠাৎ করে উনি ফিল করলেন যে ওনার আশেপাশে মনে হচ্ছে অনেকেই উপস্থিত রয়েছে, ঘোরাফেরা করছে, হাঁটাহাঁটি করছে, তবে উনি কাউকেই দেখতে পাচ্ছেন না। আমাদের একদম কাছাকাছি যদি কোনো মানুষ এসে দাঁড়ায়, আমরা কিন্তু কিছুটা বুঝতে পারি, অনুভব করতে পারি। মানুষ কাছে এসে দাঁড়ালে তার শরীরের একটা অনুভূতি আমরা কিন্তু পাই, কিন্তু উনি কাউকে দেখছেন না, সেই অনুভূতি পাচ্ছেন। এর মধ্যে হঠাৎ করে খসখস খসখস শব্দ হয়। শব্দটা আসছে পাশে থাকা জঙ্গলের ভেতর থেকে। মনে হচ্ছে ওখান থেকে কিছু একটা বেরিয়ে আসবে। উনি দেখতে পেলেন 5-7টা কুকুর জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসলো, খুব শান্তভাবে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে ওনার চতুর্দিকে ঘুরতে শুরু করলো এবং ওনার দিকে এমনভাবে তাকাচ্ছে, রাগান্বিত চোখ নিয়ে, মনে হচ্ছে এই কুকুরগুলো ওনাকে আক্রমণ করার জন্যই জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। তো এরকমটা হচ্ছে, উনি তো ভয় পাচ্ছেন যে হায় আল্লাহ, এটা কী হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে কি হলো, আরও জোরে জোরে খসখস শব্দ শুরু হয়ে গেল। মনে হচ্ছে জঙ্গলের ভেতরে থাকা যে গাছগুলো আছে, গাছগুলো একটু নড়ে উঠছে। এটা হতে হতেই হঠাৎ করে প্রায় মহিষের সমান উচ্চতার একটি ভয়ঙ্কর কুকুর
জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। যেই না ওই কুকুরটা বের হয়ে আসছে, ওই যে ছোটো ছোটো যে কুকুরগুলো ছিল 6-7টা, যেটা ওই মেঘ ভাইয়ের চতুর্দিকে ঘোরাফেরা করছিল, এগুলো দৌড়ে আবার জঙ্গলের দিকে চলে যায়। তো এই দৃশ্য উনি দেখেছেন। আর যখন এত বড় এক আকৃতির একটা কুকুর ওনার সামনে এসেছে, তখন উনি যে কী মারাত্মক ভয় পেয়েছেন, এটা আসলে উনি ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। কুকুরটা বের হয়ে এসেই ওনার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়, মনে হচ্ছে এই বুঝি ওনার উপর হামলে পড়বে। ভয়ে ওনার গলা দিয়ে আর কোনো শব্দই বের হচ্ছে না। উনি কি চিৎকার করবেন না কি করবেন, দৌড় দিবেন, ওনার সেই শক্তি নাই। কারণ দৌড় দিলেও এই কুকুরটা মুহূর্তের মধ্যে ওনার শরীরের উপর লাফিয়ে পড়ে ওনাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। ওনার দিকে 5 থেকে 10 সেকেন্ড ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে ওই কুকুরটা খুব শান্তভাবে হেঁটে ওই মন্দিরের ভেতরে চলে যায়। উনি দেখলেন যে উনি যেই মন্দিরটাতে কাজ করেছেন এবং ঠিক যেই রুমটাতে কাজ করেছেন ওই রুমের মধ্যে ঢুকে গেল। এই দৃশ্য দেখার পর মেঘ ভাই সাহস করে আবার পিছু পিছু ঢুকছেন যে এই কুকুরটা কোথায় যায়। উনি দূর থেকেই দেখলেন ওই যে একটা মূর্তি রয়েছে, যেই মূর্তিটা অনেকটা মানুষের আকৃতির, মাথায় 2টো শিং রয়েছে, ওই মূর্তিটার কাছে গিয়েই এই কুকুরটা অদৃশ্য হয়ে গেল। এটা দেখার সাথে সাথে উনি তো প্রচণ্ড ভয় পেয়ে যান যে আসলেই আমি ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি। ওই দিন আসলে উনি আর কাজ করতে পারেন নাই, উনি চলে আসেন। 2-3 দিন বেশ সিক ছিলেন উনি, তারপর আস্তে আস্তে উনি স্বাভাবিক হন। এরপর এই জিনিসটা উনি ওনার বসকে বলেছিলেন। বসকে বলার পর উনি আশা করেছিলেন বস খুব অবাক হবে, ভয় পাবে বা এরকম কিছু একটা হবে, কিন্তু না, তার কিছুই হলো না। বস উনি মিটিমিটি হাসতে লাগলেন এই ঘটনাটা শুনে। হাসার পর উনি বলছেন যে তুমি যেটা দেখেছ এটাকে ইন্দোনেশিয়ান ভাষায় হান্দু বলে, আর বিশ্বের বিভিন্ন দেশে এটার বিভিন্ন নাম রয়েছে। মুসলিমরা এটাকে জিন বলে, ভারতে এটাকে আত্মা বলে, বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা। আর এই যে বড় মূর্তিটা মানুষের আকৃতির, মাথায় শিং রয়েছে, এটার নাম হচ্ছে হাং ওয়াং। ওই চাইনিজ বস আরও কিছু তথ্য দেন। তিনি বলেন যে এইখানে যতগুলো মূর্তি রয়েছে সবগুলোর পাহারায় একটা করে হান্তু রয়েছে, আর এই বড় মূর্তিটার পাহারায়ও আরও শক্তিশালী একটা হান্তু রয়েছে, যেটা অন্য অন্য মূর্তির সাথে থাকা পাহারায় যে হান্তুগুলো রয়েছে তার থেকে এটা আরও শক্তিশালী। যেই বড় আকৃতির কুকুরটা দেখেছ এটা হচ্ছে ওই হাংওয়াংয়ের পাহারাদার হান্তু। তবে যেহেতু তুমি ভুল করে এটা করে ফেলেছ, ভেঙে গেছে, আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। সেই চাইনিজ বস উনি আরও জানান যে এই যেই মূর্তিগুলো রয়েছে, বিশেষ করে যে শিংওয়ালা মূর্তি, ওনারা এটার উপাসনা করেন। অনেকে যেমন বিভিন্ন জায়গায় গিয়ে মানত করে, তো ওনারাও নাকি এটার কাছে মানত করেন সহায় সম্পত্তির জন্য, বিভিন্ন বিষয়ের জন্য। আর এখানে অদ্ভুত একটা রিচুয়াল নাকি প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ান যেই মুদ্রা রিঙ্গিট বলে যেটাকে, এই রিঙ্গিট দিয়ে এক ধরনের টাকার মতো একটা কাগজ কিনতে হয়, সেটা কিন্তু রিঙ্গিটের থেকেও দামি বেশি। সেইটার উপরে চাইনিজ ভাষায়, বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের কথা লেখা থাকে। এই জিনিসটা ওই হাংওয়াংয়ের উদ্দেশ্যে পোড়ানো হয়, অর্থাৎ রিঙ্গিট দিয়ে কিনে ওই জিনিসটা হাংওয়াংয়ের উদ্দেশ্যে পোড়ানো হয়। যে যত বেশি পোড়াবে তার মনস্কামনা নাকি তত বেশি সফল হয়। আর এই মূর্তিগুলোর একটা আলাদা নাম রয়েছে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে। অনেক লোক এটাকে বা এই মূর্তিগুলোকে সিমবায়াং বলে থাকে। যারা ওই এলাকায় রয়েছেন আমাদের প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইরা, তারা হয়তোবা এই শব্দগুলোর সাথে পরিচিত হবেন। তো এরপর অবশ্য মেঘ ভাই ওই মন্দিরের যিনি পুরোহিত তার সাথে কথা বলেছিলেন। কথা বলার পর পুরোহিত বলেছিলেন যে তুমি যেহেতু আসলে বুঝতে পারো নাই, হয়ে গেছে কোনো কারণে দুর্ঘটনাবশত, আর আমরা যখন এখানে রঙের কাজ ধরেছি আমরা আশঙ্কা করেছিলাম যে টুকটাক সমস্যা এটা হতেই পারে, রঙের কাজ করতে গেলে অনেক কিছু সরানো নড়ানো করা লাগে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তবে এটা নিয়ে আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না।
এটা নিছক একটা দুর্ঘটনা, আর আমরাই তো তোমাদেরকে ডেকে এনেছি কাজ করানোর জন্য, আর এই ধরনের ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম মোটামুটি, যেটা হতেই পারে, সুতরাং কোনো সমস্যা হবে না। আল্লাহর রহস্যমতে রাহুল ইসলাম মেঘ ভাইয়ের তেমন কোনো সমস্যা হয়নি। আর এই ঘটনাটা মূলত 2025 সালের 27শে জানুয়ারিতে শুরু হলেও এটার পুরোপুরি রেশ কাটতে সময় নিয়েছিল 6ই ফেব্রুয়ারি, অর্থাৎ 27শে জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পুরো ঘটনাটা শুরু এবং সমাপ্তি ঘটেছে। প্রিয় লিসেনার্স, এই যে হান্তু যারা বিভিন্ন মূর্তির পাহারায় থাকে, তারপর বিভিন্ন মূর্তির বিভিন্ন নাম থাকে, আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এরকম একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। উজ্জা একটা শক্তিশালী জিন, যাকে শত শত বছর ধরে আরবের লোকেরা উপাসনা করে আসত। এই উজ্জা, এই জিনিসটাকে তারা দেবী হিসাবে উপাসনা করত। এই উজ্জা দেবীর মন্দির কিন্তু ছিল। খালিদ বিন ওয়ালিদ উনি কিন্তু এই মন্দিরে প্রবেশ করেছিলেন এবং এই উজ্জা দেবীকে হত্যা করেছিলেন। এটা নিয়ে কিন্তু একটা দীর্ঘ ঘটনা রয়েছে ইসলামের ইতিহাসে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই উজ্জা দেবীর মন্দিরের এই ঘটনাটা আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন। যদি না জেনে থাকেন, ইউটিউব থেকে সার্চ দিয়েও এই ঘটনাটা শুনতে পারেন যে আসলে সেখানে কি হয়েছিল, কি সেই ঘটনা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মন্দিরে যেতে বলেছিলেন, উনি ফেরত আসার পর কেন আবার পাঠিয়েছিলেন, এটা আপনি ইউটিউবের সার্চ দিলেই পেয়ে যাবেন। এটা নিয়ে আমরা এখন আর আলোচনা না করি। তো ধন্যবাদ জানাচ্ছি রাহুল ইসলাম মেঘ ভাইকে, আরও ধন্যবাদ জানাচ্ছি ওনার চাইনিজ বসকে। আর আমাদের এই ধন্যবাদ নিশ্চয়ই রাহুল ইসলাম মেঘ ভাই ওনার চাইনিজ বস যেই ভাষাটা বলছেন সেই ভাষায় ট্রান্সলেট করে তাকে জানিয়ে দেবেন। আশা করছি ওনার চাইনিজ বসের কাছ থেকে আমরা আরও কিছু ব্যতিক্রমী কোনো বিষয় জানতে পারবো, যেটা আবার আপনাদের ওয়ার্ল্ডে আমরা প্রচার করব ইনশাল্লাহ। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে শনির রাতের 28তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও কিন্তু আমরা পেয়েছি আমাদের একজন প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম মোহাম্মদ জাবের। ওনার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ঘটনাটি কিন্তু এই তো গত রোজার ঈদের সময়কার ঘটনা, খুব বেশি দিন আগের নয়। ওনারা 3 বন্ধু, মোহাম্মদ জাবের, হৃদয়, সোহাগ। এই 3 জন বন্ধু মিলে পরিকল্পনা করেন যে ওনারা রিয়াদ থেকে আবা নামক একটা জায়গায় যাবেন। রিয়াদ থেকে এই আবা নামক স্থানের দূরত্ব হচ্ছে 946 কিলোমিটার। এই জায়গাটা বেশ ঠান্ডা, মূলত এই কারণেই ওনারা ঘুরতে যেতে চেয়েছিলেন। আপনারা কিন্তু গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন যে এই রিয়াদ থেকে আবার দূরত্ব ABHA, ইংরেজিতে স্পেলিংটা এরকম হয়। তো সেখানে গেলেও আপনারা দেখতে পারবেন যে 946 কিলোমিটার দেখায়। দীর্ঘ একটা পথ। এই পথে কিন্তু অনেকটাই বিপদ আপদ থাকার সম্ভাবনা রয়েছে, কেননা এই পথটার অধিকাংশ জায়গাটাই নাকি অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোতেই পুরো পথ চলতে হয়, বিশেষ করে রাতের বেলা। এই পথটা এতটাই অন্ধকার এবং বিপদসংকুলও বটে। চারদিকে শুনশান নীরবতা। 200 থেকে 300 কিলোমিটার দূর একটা করে পেট্রোল পাম্প পাওয়া যায়। তার মানে 200 থেকে 300 কিলোমিটার পর পর একটা করে পেট্রোল পাম্প আপনি দেখতে পাবেন, এছাড়া আর তেমন কিছুই দেখতে পাবেন না। যদি কোনো কারণে গাড়ির তেল ফুরিয়ে যায় তাহলে কী যে ভয়ঙ্কর বিপদ হবে তা তো সহজেই অনুমান করা যায়। কোনো কারণে যদি গাড়ি নষ্ট হয়ে যায় কোনো একটা নির্জন জায়গায়, তাহলে তো আরও বিপদ। এই রিয়াদ থেকে আবার এই দীর্ঘ এই পথে
আসলে মানুষের ক্লান্তি আসবে, এটাই স্বাভাবিক। তো ওনাদেরও ক্লান্তি আসে, যখন ক্লান্তি আসে তখন ড্রাইভিং সিটের ড্রাইভিং যিনি করছেন তার দায়িত্বেরও পরিবর্তন ঘটে। কখনো হৃদয় ভাই ড্রাইভিং করছেন, কখনো সোহাগ ভাই ড্রাইভিং করছেন। তবে জাবের ভাই আবার ড্রাইভিং একটু কম পারেন, যার কারণে উনি ড্রাইভিং করেন নাই। তো যেতে যেতে প্রায় 500 কিলোমিটার কি 550 কিলোমিটার পথ ওনারা এসেছেন, হঠাৎ করেই গাড়ি বন্ধ হয়ে গেছে। কি এক বিপদ! ওনারা চিন্তা করেছেন যে গাড়ির কি তেল ফুরিয়ে গেল, দেখলেন যে না, তেল ঠিকঠাক আছে, ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে। এমন এক নির্জন জায়গায় এখন কি করবেন? ওইখানে কোনো লোকবসতিও নাই। এর মধ্যে এই যে হৃদয় ভাই, ওনার আবার একটু জল বিয়োগের চাপ এসেছে। উনি গাড়ি থেকে নেমে রাস্তার পাশে গিয়েছেন। চারদিকেই কিন্তু মরুভূমি, রাস্তার এপাশ ওপাশ সব জায়গায় মরুভূমি, আর বড় বড় পাথরের পাহাড় রয়েছে সেখানে। তো উনি কিছুটা পথ এগিয়ে গিয়ে যখন জল বিয়োগ করেছেন, যখন উনি আবার ঘুরে গাড়ির কাছে চলে আসবেন, হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ আটকে যায়। উনি তখন জাবের ভাই এবং সোহাগ ভাই দুজনকে ডাকেন যে এই তোরা এদিকে আয় তো, দেখে যত একটা জিনিস, মনে হয় আল্লাহর রহমতে একটা আশার আলো দেখতে পেয়েছি। তখন ওনারাও তাড়াতাড়ি করে যান যে সে কী দেখলো। তো ওনারা দেখেন যে মরুভূমির ভিতরে একটা জায়গায় আলো জ্বলছে, একটা তাঁবুর মতো কিছু একটা দেখা যাচ্ছে, ওখানে আলো জ্বলছে। তার মানে হচ্ছে ওইখানে গেলে কোনো একটা সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে। আর আরও একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের দেশে যেরকম অনেক বাগান রয়েছে, পার্ক রয়েছে, রিসোর্ট রয়েছে, আমাদের দেশে তো অনেক নদী নালা খালবিল রয়েছে। সৌদি আরবে তো এরকম না। আর ওখানে কিন্তু দিনের বেলায় এত গরম থাকে, এই জন্য মানুষজন কম বের হয়। সন্ধ্যার পর থেকেই মানুষজন বেশি বের হয়, আর গভীর রাত পর্যন্ত মানুষ বাইরে থাকে। আর ওখানে মানুষজন যখন বেড়াতে যায়, তখন মরুভূমিতে বেড়াতে যায়, সেখানে তাঁবু টানায়, সাধারণত তাঁবু দুটো টানায় যদি পরিবার নিয়ে বেড়াতে যায়। দেখা যাচ্ছে আমরা পারিবারিক যদি কোনো গেট টুগেদার করি, সেখানে পুরুষরা নারীরা এক জায়গায় বসে কথাবার্তা বলি, কিন্তু সৌদি আরবে এরকম না। সেখানে দেখা যাচ্ছে 3-4 জন ভাই বা আত্মীয় স্বজনরা যদি এক জায়গা হয়, তাদের স্ত্রী কন্যা যারা, তাদের জন্য সম্পূর্ণ আলাদা তাঁবু থাকে, তারা সেখানে বসে গল্পগুজব করে। তো ওখানে এরকম দুটো তাঁবুর মতো ওনারা দেখেছিলেন, বোঝাই গিয়েছিল যে ওখানে মেয়েদের জন্য একটা তাঁবু, ছেলেদের জন্য একটা তাঁবু। এরকম অনেকেই আসে, কিন্তু মরুভূমিতে অনেকেই পিকনিক করে, বারবিকিউ করে, খাওয়া দাওয়া করে, আবার চলে যায় গাড়ি নিয়ে। ওনারা চিন্তা করলেন যে ওনাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে। এই চিন্তা করার পিছনে আরও একটা কারণ ছিল, কারণ হচ্ছে সৌদি আরবে সাধারণত যারা গাড়ি ড্রাইভ করেন, লং রুটে ড্রাইভ করেন, তারা কিন্তু নিজেরাই গাড়ির একজন এক্সপার্ট হয়ে যান। গাড়ি সম্পর্কে বেশ ভালোভাবে অবগত থাকতে হয়, গাড়ির বিভিন্ন পার্টস সম্পর্কে অবগত থাকতে হয়, নিজেরা অনেক বড় বড় ধরনের যেই সমস্যাগুলো, সেই সমস্যা সলভ করারও একটা ক্ষমতা থাকতে হয় বা দক্ষতা অর্জন করতে হয়। কেননা নির্জন মরুভূমিতে যদি গাড়ি নষ্ট হয়ে যায়, তখন নিজেদেরকেই সেই গাড়িগুলো ঠিকঠাক করতে হয়, কারণ ওইখানে মেকানিক কোথায় পাবে। যেহেতু এরকম অধিকাংশ লোকই দক্ষ হয়ে থাকে গাড়ি মেরামতের বিষয়ে, এই চিন্তা থেকেই হৃদয় ভাই চিন্তা করেছিলেন যে ওনাদের কাছে গিয়ে কোনো সাহায্য সহযোগিতা হয়তো বা পাওয়া যেতে পারে। তখন আর কি সোহাগ ভাই আর জাবের ভাইকে ওনারা ডাকেন। তো সোহাগ ভাই জাবের ভাই এসেও দেখেন একই অবস্থা। তখন ওনারা হাঁটতে থাকেন ওই আলোটার দিকে। মোটামুটি ওনারা প্রায় 2 কিলোমিটার মতো হেঁটেছিলেন। সৌদি আরবে অথবা যে সমস্ত জায়গাগুলোতে মরুভূমি রয়েছে, মরুভূমির দূরে কোথাও কোনো গাছ বা কোনো আলো বা কোনো একটা পাথর যদি আমরা দেখি, মনে হয় যে একদম কাছে। আসলে হাঁটা শুরু করলে বোঝা যায় যে এটা মোটেও কাছে না, এটা অনেক দূরে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতে হয়, তারপরেও সেই জায়গাটা মনে হচ্ছে যে কাছে আসছে না, এমনটা কিন্তু মনে হয়। তো ওনাদের কাছে মনে ছিল কাছে, কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার পার হয়ে যাওয়ার পর ওই জায়গাতে এসেছেন। তো ওই জায়গাতে যখন এসেছেন, কাউকে ডাকার আগেই একটা কিশোর বয়সী, বয়স হয়তো 15-16 হবে আর কি, এরকম একটা ছেলে বের হয়ে আসে। ছেলে বের হয়ে আসার পর খুব অবাক দৃষ্টিতে এই হৃদয় ভাই, সোহাগ ভাই আর জাবের ভাইয়ের দিকে তাকিয়েছে। তারপর ওই আরবি ভাষায় বলছে যে তোমরা কারা, তোমরা এখানে কেন এসেছো, কি প্রয়োজন এখানে? তখন এই ওনাদের 3 জনের ভিতর থেকে একজন বলে ওঠে যে আসলে আমাদের গাড়ি তো নষ্ট হয়ে গেছে, দূর থেকে আলো দেখলাম, এই জন্য একটু সাহায্য সহযোগিতার জন্য আসছি।
যদি কোনো হেল্প পাই, যদি গাড়িটা ঠিক করে চলে যেতে পারি, আমরা তো আবার যাব, এরকম নির্জন রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো এই কথোপকথনের ভিতরে হঠাৎ করে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বের হয়ে আসেন। সৌদি আরবে যেই ধরনের ড্রেসগুলো পরা হয়, তো ওই ধরনের ড্রেসই আর কি পরা। তো উনি এসে বলছেন যে কি হয়েছে, তখন ওনার হাবভাবে বোঝাই যাচ্ছে যে এই যে ছেলেটা বের হয়েছে এটা তারই ছেলে। তখন ছেলেটা বলছে যে বাবা, এই যে ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে, আমাদেরকে দেখে ফেলেছে, এই জন্য সাহায্যের জন্য আসছে এখানে। তখন ওই বয়স্ক লোকটা, অর্থাৎ মধ্যবয়স্ক লোকটা, উনি খুব শান্তভাবেই এই জাবের ভাই, হৃদয় ভাই এবং সোহাগ ভাইকে বলেন যে দেখো বাবা, তোমরা এখানে আসছো সাহায্য সহযোগিতার জন্য, এই মুহূর্তে আমরা তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। তোমাদেরকে দেখে ভালো লেগেছে, তোমরা ভালো মানুষ, কিন্তু তোমরা যেই অর্থে আমাদেরকে সাহায্য আমাদের কাছে চাচ্ছ, সেই অর্থে আমরা তোমাকে বা তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারছি না। কেননা আমরা মানুষ নই, আমরা জিন, আমরা এই এলাকাতেই থাকি। তোমরা কোনোভাবে হয়তো আমাদেরকে দেখে ফেলেছো, আর তোমরা ভালো মানুষ দেখে আমরা তোমাদেরকে কোনো ক্ষতি করছি না। তোমরা দ্রুত চলে যাও, তোমরা যেখানে আছো ঠিক সেখানেই গাড়ির ভেতরে থাকো। আল্লাহ চাহেন তো সকালবেলা ইনশাল্লাহ তোমরা সাহায্য সহযোগিতা পেয়ে যাবে, আর আল্লাহ চাহেন তো রাতের বেলা পেয়ে যেতে পারো। তবে আমরা কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা করতে পারছি না, তবে তোমাদেরকে কোনো ক্ষতিও করবো না, যাও দ্রুত চলে যাও। ওনার কথা না বাড়িয়ে দ্রুত ওখান থেকে চলে আসেন। চলে আসার পর ওনারা যখন গাড়িতে উঠবেন, এমন সময় ওনারা দেখেন কোত্থেকে একটা পুলিশের গাড়ি আসছে। পুলিশের গাড়ি এসেই থেমে যায় ওনাদের গাড়ির সামনে। তখন গাড়ির কাঁচ নামিয়ে ওই পুলিশ সদস্য ডাকতে থাকেন সৌদি আরবের ভাষায় যে এদিকে আসো, কি হয়েছে। তখন ওনারা এই ঘটনা খুলে বলেন যে এই ব্যাপার। তখন ওই পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে আসেন, নেমে এসে বলেন যে তোমরা এরকম একটা দৃশ্য দেখে আসছো, এরকম লোকদেরকে তোমরা দেখছো, তোমাদের ভাগ্য ভালো বলতে হবে। তোমরা কি জানো তোমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছো? আমরা এই জায়গাতে আমাদের একজন ভাইকে হারিয়েছি, পুলিশ অফিসার, আর একজন ভাই চিরতরে পঙ্গু হয়ে গেছে। তোমরা এই জায়গাতে এখনও যে সুস্থভাবে আছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তখন পুলিশ সদস্য বলেন যে এখন এখানে দাঁড়াও, আল্লাহর রহমতে কোনো ভয় নাই, তবে শোনো এই জায়গা সম্পর্কে। তখন পুলিশ অফিসার, এই যে তিনজন ভাই, জাবের ভাই, হৃদয় ভাই এবং সোহাগ ভাই, এই পুলিশ অফিসার একটা ঘটনা বলেন যে আসলে ব্যাপারটা কি, এইখানে সমস্যাটা কি। তখন উনি বলেন যে এই জায়গাতে আগে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল, অস্থায়ী ক্যাম্প, তাঁবু টানানো হয়। কারণ হচ্ছে এই জায়গাতে অনেক দুর্ঘটনা ঘটতো, তবে সেটা জিন রিলেটেড ব্যাপারের কারণে না, সেটা হচ্ছে এইখানে আসার পর মানুষের গাড়ির স্পিড এত পরিমাণে হয়ে যেত যে নিয়ন্ত্রণ হারিয়ে অধিকাংশ সময় দুর্ঘটনা ঘটত। এই জন্য ওভার স্পিড যাতে না হয়, এই কারণে এইখানে তারা একটা ক্যাম্প করেছিলেন। তো ক্যাম্প যখন করা হয়, তখন এইখানে যারা দায়িত্বে থাকেন তাদের বেশ কিছু আনুষঙ্গিক জিনিসপত্র তো থাকেই। আর সৌদি আরবে যারা রাস্তায় টহল ডিউটি করেন, এদের প্রত্যেককেই কিন্তু ড্রাইভিং জানতে হয় এবং প্রত্যেকের কাছেই কিন্তু একটা করে গাড়ি থাকে। এটা যারা সৌদি আরবে গিয়েছেন বা আছেন তারা কিন্তু দেখেছেন, পুলিশ অফিসাররা তারা কিন্তু নিজেরাই গাড়ি ড্রাইভ করে, তাদের আলাদা কোনো ড্রাইভার সাধারণত থাকে না। সে অফিসার হোক বা যেই লেভেলেরই হোক না কেন, তারা নিজেরাই ড্রাইভ করতে খুবই পারদর্শী। দেখা যাচ্ছে যে যারা টহল পুলিশ, এনাদের আন্ডারে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব থাকে যে এই অফিসার 100 কিলোমিটার পর্যন্ত টহল দেবে বা 50 কিলোমিটার টহল দেবে, ওই অফিসার তারপর থেকে দেবে। এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ করা, এরা একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে, এইভাবে কিন্তু তারা টহল দিতে থাকে, যাতে কোথাও কোনো সমস্যা হলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। একজন ব্যক্তি কিন্তু অনেক লং রুটে ডিউটি করতে পারেন না, কেননা এটা সম্ভব নয়। এক মাথা থেকে ওই মাথা গিয়ে আবার ফেরত আসাটা এটা সময় সাপেক্ষ বিষয়। এই জন্য তাদের সাথে এইভাবে কিন্তু একটা মিউচুয়ালি ডিউটিগুলো ভাগ করা থাকে। অফিস থেকে এরকম দূরত্ব নির্ধারণ করা থাকে যে কে কোন পোস্টে ডিউটি করবে। তো ওইখানে একটা অস্থায়ী পোস্ট করা হয় বা ফাঁড়ি করা হয়েছিল। ওইখানে দিনের বেলাতে খুব একটা সমস্যা হতো না, রাতের বেলা তো গাড়ি কম চলতো, দিনের বেলাতেই মূলত ওই স্পিড গান নিয়ে ওভার স্পিডগুলো দেখা হতো আর কি।
তো রাতের বেলা তো ডিউটি করতে হবে, রাতের বেলা ডিউটি থাকে কম, গাড়ি ঘোড়াও কম থাকে। রাতের বেলা সাধারণত কী করে যে অফিসাররা গাড়ির মধ্যে বসে থাকে, বসে বসে দেখা যাচ্ছে যে মোবাইল চালাচ্ছে বা কোনো মিউজিক ছেড়ে দিয়েছে, কেউ কোরআন তেলাওয়াত শোনে, কেউ ফোনে কথা বলে। রাস্তাটা খুব নির্জন, তো কোনো ঝামেলা নাই, এই জন্য বিশেষ করে রাতের বেলাতে কোনো ধরনের কোনো ঝামেলা থাকে না গাড়ি ঘোড়া চলাচলের ক্ষেত্রে আর কি। তো একজন অফিসার উনি গাড়ির মধ্যে বসে উচ্চ স্বরে মিউজিক ছেড়ে দিয়ে গান শুনছিলেন। তো মিনিটখানেক যাওয়ার পর নাকি ওনার গাড়ির চতুর্দিক থেকে মনে হচ্ছে যে কে পাথরের ঢিল ছুটছে। তবে পাথর যে আসলে এসে গাড়িতে লাগছে এটা বোঝা গেল, কোন ধরনের পাথর এটা বোঝা যাচ্ছে না। তবে গাড়ির পেছনে, সামনে, গাড়ির ছাদে পাথর পড়ছে। তো উনি মিউজিকটা থামিয়ে গাড়ি থেকে যখন নেমেছেন তখন দেখেন যে না, সব কিছু স্বাভাবিক। কী ব্যাপার, কে এরকম শব্দ করছে এরকম নির্জন জায়গায়? সাধারণত সৌদি আরবে পুলিশের গাড়িতে পাথর ছুড়বে এরকম ঘটনা কিন্তু সচরাচর ঘটে না। তো সেই পুলিশ অফিসার দেখলেন যে না, কেউ নাই। উনি চিন্তা করছেন মিউজিক শুনতে শুনতে হয়তো বা মনের ভুলে এটা শুনেছেন। এরপর উনি আবার গাড়িতে উঠেছেন। গাড়িতে ওঠার পর আবার মিউজিক যখন ছেড়েছেন, আবারও সাথে সাথে ওই পাথরের বৃষ্টি শুরু হয়েছে গাড়ির উপরে। এবার উনি গাড়ি থামিয়ে দিয়েছেন। গাড়ি তো থামিয়ে দিয়েছেন বলতে গাড়ির ভিতরে থাকা মিউজিক থামিয়ে দিয়েছেন। তারপর উনি গাড়ি থেকে নেমেছেন। নামার পর উনি দেখতে পান যে ওনার গাড়ি থেকে কিছুটা দূরে, হয়তো বা 20-30 হাত দূরে, একটা কালো জুব্বা পরিহিত একজন বৃদ্ধ লোক তাকে হাতের ইশারায় ডাকছে। উনি যখন এই দৃশ্য দেখেছেন সাথে সাথে উনি বেশ আতঙ্কিত হয়ে যান। কেননা মরুভূমিতে এই ধরনের ড্রেস আপ, তারপরে আবার এরকম নির্জন জায়গায় একজন বৃদ্ধ মানুষ, এরা কিন্তু অনেক সময় ডাকাত বা ড্রাগ ডিলার হয়ে থাকে, বা মাদক যারা চোরাচালান করে, এই চোরাচালান যে কারবারি যারা রয়েছেন এদের সদস্য হতে পারে। এরা কিন্তু মারাত্মক এগ্রেসিভ হয়ে থাকে। এরা কোনো মানুষকে খুন করে মরুভূমির ভিতরে যদি দাফন করে দেয় তাহলে কিন্তু এই ব্যক্তির লাশ খুঁজে পাওয়াও সম্ভব না। এমনকি ওই ব্যক্তি যদি ওই স্থানে এসে যেখানে কবর দিয়েছে সেটা শনাক্ত করার চেষ্টা করে, সেটা অসম্ভব হয়ে যায়। কারণ মরুভূমিতে যখন বায়ু প্রবাহিত হয় তখন বালিগুলো একটা জায়গা থেকে একটা জায়গায় উড়ে উড়ে কিছুটা সরে যেতে থাকে। এই জন্য বিভিন্ন জায়গায় উঁচু নিচু কিন্তু হয়ে যায়, যার কারণে কোনো জায়গায় যদি কবর দেওয়া হয়েও থাকে সেটা কিন্তু পরবর্তীতে শনাক্ত করাটা খুব মুশকিল হয়ে যায় যদি কোনো স্পেশাল চিহ্ন দেয়া না থাকে। পুলিশ অফিসার চিন্তা করলেন যে এরা হয়তো বা ড্রাগ ডিলার হতে পারে। এই জন্য উনি আবার গাড়িতে গিয়ে একটা আর্মস নিয়ে আসলেন। আর্মসটা লোড করে রাখলেন, যে কোনো সময় ফায়ার করবেন যদি এমন মনে হয় যে তারা আক্রমণ করতে যাচ্ছে। তো উনি ওই লোকটার দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর একটা অদ্ভুত দৃশ্য উনি দেখলেন যে উনি যতটুকু দূরত্ব মনে করেছিলেন যে ওই লোকটা রয়েছে তার থেকে মানে হয়তো বা 20 হাত, 25 হাত, 30 হাত, অতটুকু পথ আগানোর পর মনে হচ্ছে যে উনি সেম দূরত্বেই আবার পিছন দিকে সরে গেছেন। অথচ উনি কিন্তু হাঁটেন নাই, ওনার দিকে আবার আগানো শুরু করলেন। এরকম কয়েকবার হওয়ার পর উনি দেখলেন ওনার চতুর্দিকে ঠিক সেম ধরনের জামা কাপড় পরা, কালো জুব্বা পরিহিত অসংখ্য মানুষ বিভিন্ন বয়সের চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। তারা বেশ রাগান্বিত। তখন এদের মধ্যে থেকে যিনি বয়স্ক ব্যক্তিটা বলে উঠলেন, যাই তুমি এখানে কেন? তুমি এখানে আসছো ভালো কথা, তুমি উচ্চ স্বরে গান বাজিয়ে আমাদেরকে কেন বিরক্ত করছো? তুমি জানো আমরা কে? তখন এই পুলিশ অফিসার বুঝতে পারছেন যে এরা কে। তখন পুলিশ অফিসার বলছেন আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, এখানে তো আসলে আমাদের ক্যাম্প, এই জন্য আমি তো এখানে গাড়ির মধ্যে বসেছিলাম। তখন ওরা বলছে গাড়ির মধ্যে বসেছিলা তাতে তো আমাদের কোনো সমস্যা নেই, তুমি কেন উচ্চস্বরে গান বাজাইলা, এই শব্দ বাইরে কেন চলে আসলো, এতে তো আমাদের সমস্যা হয়েছে। তখন পুলিশ অফিসার ক্ষমা চান যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। তখন নাকি ওই সর্দার বলেছিল যে তোমাকে ক্ষমা করলাম, জানে মেরে ফেলতে পারতাম কিন্তু মারলাম না, তবে তোমার কোনো একটা ক্ষতি হবে, আর এই কারণে ক্ষতি হবে যাতে করে তোমাকে দেখে অনেকে শিক্ষা নিতে পারে, যাও এক্ষুনি এখান থেকে চলে যাও। পুলিশ অফিসার দৌড়ে তাড়াতাড়ি গাড়ির কাছে চলে আসেন এবং গাড়ি স্টার্ট করে অনেকটা দূরে চলে যান। পরের দিন
মেইন যে থানা সেখানে গিয়ে এই বিষয়ে সিনিয়র অফিসারকে পুরো বিষয়টা খুলে বলেন এবং উনি বলেন যে এই ব্যাপার, এই ঘটনা ঘটেছে। তখন ওইখানে আর একজন তরুণ অফিসার, সে বেশ সাহসী, সে বলে ধুর এইগুলা কোনো বিষয় হলো নাকি, এগুলা কিছুই না, ওইখানে কোনো ড্রাগ ডিলাররা আসছে, ওইগুলোকে আমি হ্যান্ডেল করব স্যার, আপনি বিশ্রাম করেন, যেহেতু আপনি ভয় পেয়েছেন আপনি বিশ্রাম করেন কয়েকদিন, আপনার রিপ্লেস আমি ওইখানে যাব। এরপরে আসলে উনি ওই যে আগের অফিসার যিনি ভয় পেয়েছিলেন, উনি কয়েকদিন ছুটি চেয়েছিলেন, ওনার শরীরটা ভালো লাগছে না আর বেশ ভয়ও পেয়েছেন। তখন সিনিয়র অফিসার তাকে কয়েকদিনের ছুটি দেন, উনি বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরেই নাকি ওনার এক পায়ে ফোড়ার মতো উঠতে থাকে এবং সেটা মাত্র কয়েকদিনের মধ্যে হাঁটু থেকে একদম উরু পর্যন্ত চলে আসে আর প্রচণ্ড ধরে যায় কয়েকদিনের মধ্যে, মানে ট্রিটমেন্টের কোনো সুযোগই আসলে ওভাবে হচ্ছিল না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যখন তার সাথে হয়, পরবর্তীতে চিকিৎসা করে দেখা যায় যে তার এই পা অকেজো হয়ে যাবে এবং যদি কোমর পর্যন্ত ধরে যায় তাহলে কিন্তু তার বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাবে। এরপর তার উরু থেকে পাটা কেটে বাদ দিতে হয়েছিল। এটা তো গেল ওই অফিসারের সাথে ঘটনা। কিন্তু এই যে পরে বলতে উনি যেদিন এসে থানায় রিপোর্ট করলেন যে এই ব্যাপার হয়েছে, আমি যেতে ভয় পাচ্ছি, তখন ওই যে তরুণ অফিসার যিনি গেলেন, ওই রাত্রে উনি যখন ডিউটিতে গিয়েছেন, গভীর রাতের একটা পর্যায় থেকে ওনার ওয়্যারলেস থেকে আর কোনো মেসেজ আসে না। তারা মানে কন্ট্রোল রুম থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা চলছে, কিন্তু উনি কোনো মেসেজ রিপ্লাই করেন না। ঘটনা কি? তখন ধারণা করা হলো হয়তো বা ওনার ওয়াকি টকি বা ওয়্যারলেসের চার্জ শেষ হয়ে গেছে, যার কারণে উনি রিপ্লাই দিতে পারছেন। এটা হতেই পারে, কোনো টেকনিক্যাল ফল্ট হতেই পারে। এরপর সকালবেলা যখন ওইখানে যাওয়া হয়, দেখা গেল ওনার গাড়ি সব ঠিকঠাক আছে, এভরিথিং ইজ ওকে, বাট উনি নাই। কোথায় গেল? তখন অন্যান্য পুলিশ সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেন। খুব বেশি দূর যেতে হয়নি, আধা কিলোমিটারের মধ্যেই এক ভয়ঙ্কর দৃশ্য ওনারা দেখতে পান যে ওই অফিসারের কোমর থেকে মাথা পর্যন্ত উল্টো করে মরুভূমির মধ্যে গেড়ে রাখা পা দুটো উপরের দিকে। এটা দেখার সাথে সাথে ওনারা তো দৌড়ে যান, তাকে টেনে বের করেন। উনি মারা গেছেন আরও বহু আগেই। ওনার ডেড বডি নিয়ে আসা হয়। এরপর পুলিশরা সিদ্ধান্ত নেন যে না, এখানে আর কোনো পুলিশ সদস্যকে ডিউটিতে পাঠানো যাবে না, একজন ভালো রাকিকে পাঠাতে হবে। তিনি গিয়ে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এই বিষয়ে নেগোসিয়েশন করবেন। এরপর একজন ভালো রাকিকে ওনারা পাঠান। সৌদি আরবে তো অধিকাংশ লোকই ড্রাইভিং জানে, তো সেই রাকি নিজেই গাড়ি ড্রাইভ করে রাতের বেলা ঠিক ওই জায়গাতে, যেই জায়গাতে এই দুই পুলিশ অফিসারের সাথে এই ঘটনা ঘটেছিল, ওই জায়গাতেই বসে আছেন, চুপচাপ গাড়িতে বসে আছেন আর উনি জিকির আজগার করছেন। গভীর রাত্রে হঠাৎ করে দেখেন যে ওনার গাড়ির সামনে কালো জুব্বা পরিহিত একজন ব্যক্তি, বেশ বয়স্ক একজন ব্যক্তি, হাতের ইশারা করে সালাম দিচ্ছে, হাত উঁচু করে। তো উনি গাড়ির ভিতর থেকেই সালামের উত্তর নিয়ে, মানে হাত উঁচু করে সালামের উত্তর নিয়ে গাড়ি থেকে নামেন। এরপর কাছে যাওয়ার পর আবার জোরে সালাম দেন। তো উনি উত্তর নেন। উত্তর নেওয়ার পর বলেন যে আপনি এখানে এত রাত্রে কি করেন, মানে ওই যে যিনি রাকি উনি বলছেন যে আপনি এত রাত্রে কি করেন, এই জায়গাটা তো ভালো না, আমাদের দুইজন অফিসার ওনারা ভয় পেয়েছেন, একজন তো মারাই গেছেন, আর একজনের শারীরিক অবস্থা ভালো না, আপনি গভীর রাত্রে এখানে কী করেন, এখানে তো জিনঘটিত বিষয়ের ভয় আছে। তখন ওই কালো জুব্বা পরিহিত ব্যক্তি বলেন যে আসলে আপনি যেই ভয়ের কথা বলছেন এগুলো আমাদের কারণেই হচ্ছে, আমরা মানুষ না, আমরা জিন, আমাদেরকে দেখে আপনি মানুষ মনে করছেন, কারণ ওই বেশেই আপনাদের সামনে এসেছি। তখন ওই রাকি বলেন যে আপনাকে দেখে তো ভালো জিনই মনে হচ্ছে, তাহলে আমাদের দুইজন অফিসারের সাথে এমন ঘটনা কেন ঘটালেন, একজনকে কেন মেরে ফেললেন, আর একজন তো ভুল করছিল, তাকে এরকম শাস্তি কেন দিলেন, তিনি অসুস্থ হয়ে আছেন। তো যখন কিন্তু যে কথা হচ্ছে তখনও কিন্তু তার পা কাটে নাই, তখন পায়ে ফোড়া হয়েছে আর কি। কারণ হচ্ছে এটা তো প্রথম যেই রাত্রে ঘটনা ঘটেছে তার পরের রাত্রে তো ওই যে নতুন অফিসার গেছিলেন, এর পরের রাত্রে মানে তৃতীয় রাত্রে হচ্ছে এই রাকি গেছেন। তখন ওই যিনি জিন উনি বলছেন যে শোনেন, যে এই যে প্রথম রাত্রে যে ঘটনাটা ঘটেছে, উনি এত উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন যে আমাদের জিকির আজগার, আমাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড, এটা মারাত্মকভাবে বিঘ্ন ঘটে। প্রথমে আমরা ভয় দেখানোর চেষ্টা করেছি, ওনার তো বোঝা উচিত ছিল। উনি তা না করে আবার গাড়িতে উঠে
আবার গান বাজিয়েছেন। তাকে পরে আমরা ডেকে নিয়ে আসি, ডেকে আনার পর তার সাথে আমরা কথা বলেছি, তবে বলেছিলাম যে তার একটা ক্ষতি হবে, এই কারণেই হয়েছে, যাতে করে মানুষ সতর্ক হতে পারে, সেও জীবনে সতর্ক হয়ে যায়। আর এই যে দ্বিতীয় অফিসার যিনি, যার কথা বলছেন যে কেন মারা হলো, আমাদের জায়গায় যদি আপনারাও থাকতেন আপনারা কি কাজ করতেন? কেননা এই অফিসার দ্বিতীয় রাত্রে আসার পর এমন বিশ্রীভাবে গালিগালাজ করেছে এখানে দাঁড়িয়ে, এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, সে তার মোবাইল ফোন বের করে অনেক অশ্লীল কর্মকাণ্ড করেছে, অশ্লীল কথাবার্তা বলেছে, অশ্লীল ছবি দেখেছে, ভিডিও দেখেছে। এই জিনিসগুলো আসলে ইচ্ছাকৃতভাবে করেছে, যাতে করে এইখানে যে কিছু নাই এই জিনিসটা সে বোঝানোর চেষ্টা করেছে। আর এমন অশ্লীল কথা বলেছে আমাদেরকে উদ্দেশ্য করে, এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে করেছে। এরপর তাকে আমরা টেনে হিচড়ে এইখানে নিয়ে এসে একে মাটিতে পুঁতে দিয়েছি। সে আমাদেরকে দেখার পরেও অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছে, সুতরাং এটা তার প্রাপ্য ছিল। তখন ওই যে রাকি, উনি বলছেন যে দেখেন, আপনারা যদি এরকম করেন তাহলে পুলিশটা কিভাবে ডিউটি করবে? তারা তো ভালোর জন্য করছে, এখানে ওভার স্পিড হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, এই জন্য তো এখানে ক্যাম্প স্থাপন করা হয়েছে। রাতের বেলা তো ডিউটি দিতেই হবে, তা না হলে এখানে কখনো কখনো ড্রাগ ডিলাররা চলে আসতে পারে, অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অনেক ক্রাইম হতে পারে, আপনাদের তো এরকম করা ঠিক হচ্ছে না। তখন ওই জিন বলেন যে আপনার সব কথাই বুঝলাম, এই জায়গাতে নতুন করে ক্যাম্প হওয়ার পর আমাদের কিছু সমস্যা হচ্ছে, যার কারণে আমরা আপনাদের উপর খুব বিরক্ত। তখন ওই রাকি বলেন যে তাহলে আপনারাই বলে দেন যে কোন জায়গায় ক্যাম্প স্থাপন করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তখন নাকি ওই জিন হাতের ইশারা করে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দূরত্বে, মানে ওইখান থেকে আধা বা 1 কিলোমিটার দূরত্বে একটা জায়গা দেখিয়ে দেন যে আপনারা ঠিক ওই জায়গাতে ক্যাম্প স্থাপন করেন, ওখানে করলে আমাদের কোনো সমস্যা হবে না, আর ওখানে অন্য কোনো জিনেদের আবাসও নাই, ওই জায়গাটা ফাঁকা আছে, আপনারা ওখানে করলে আমরা কোনো ধরনের কোনো আপত্তি করব না। তবে শর্ত একটাই, ওখানে ক্যাম্প স্থাপন করার পর দিন হোক রাতে হোক উচ্চস্বরে আপনারা গান বাজনা করবেন না, মোবাইল ফোনে বা অন্য কোনো ডিভাইসে গান বাজনা বাজাবেন না। তখন রাকি ওনাকে বলেন যে এই প্রস্তাবনাটা তো আসলে রাখা না রাখা এটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। উনি বলেন যে আপনাদের এই বিষয়টা অবশ্যই আমি জানাবো এবং আশা করছি তারা একটা ভালো পদক্ষেপ নেবেন। এরপরে সালাম বিনিময় করে রাকি ওখান থেকে চলে আসেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানালে তারা ওখান থেকে ক্যাম্পটা সরিয়ে সামনে নিয়ে যান। তো এই যে ব্যাপারটা, এই যে মেইন ব্যাপারটা কিন্তু এই যে জাবের ভাই, হৃদয় ভাই, সোহাগ ভাই, ওনারা কিন্তু একজন পুলিশ অফিসারের কাছ থেকে শুনেছিলেন যে ওই জায়গার সমস্যাটা কি। পুলিশ অফিসার এই কারণে অবাক হয়েছিলেন যে ওখানে তাদের 2 জন অফিসার বিপদে পড়েছে, একজনের পা কেটে বাদ দিতে হয়েছে, যদিও বা তিনি এখন সুস্থ আছেন, বেঁচে আছেন, আর আরেকজন তো মারাই গিয়েছে। তো উনি অবাক হয়েছেন যে ওদেরকে দেখে সুস্থ শরীরে বের হয়ে আসছে ওনারা, এই জন্যই পুরো ঘটনাটা খুলে বলেন। তো এখনও কিন্তু ওই জায়গাটা, বিশেষ করে যেই জায়গাতে ওনারা গাড়ি থামিয়ে দিয়েছিলেন আবা যাওয়ার পথে, রিয়াদ থেকে প্রায় 550 কিলোমিটার দূরে ওই নির্জন রাস্তার ওই জায়গাটা, এখনও গভীর রাত্রে যদি কেউ যায় তাহলে কিন্তু ভয় পেতে পারেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, সৌদি আরবে বিস্তীর্ণ যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে সেই জায়গাগুলোতে কিন্তু অসংখ্য জিনেদের বসবাস রয়েছে। বিশেষ করে সৌদি আরবে যেই জিনেরা বসবাস করে এদের অধিকাংশই ভালো, তবে মেজাজ মর্জি সবার তো একরকম না, এক একটা গোত্রের নিয়ম কানুন এক এক রকম, তবে অধিকাংশ ভালো এটা বলতে হবে। আবার খারাপও রয়েছে, তবে অধিকাংশের কথাই বলছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করছি আজকে আমরা যে 2টি ঘটনা আমরা রেমিটেন্স যোদ্ধা ভাইদের কাছ থেকে পেয়েছি, ঘটনা দুটো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আপনাদের কাছেও বিনীত অনুরোধ থাকবে, আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন লিখে বা রেকর্ড করে afnandaharworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnandaharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অনেকের কাছ থেকে আমরা আরও সত্য ভয়ের ঘটনাগুলো পেয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঘটনা যারা পাঠিয়েছেন, মেঘ ভাই, জাবের ভাই, দুজনকেই জানাচ্ছি ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। যারা ধৈর্য ধরে এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আসে সোমবার হরর নাইট এপিসোডে নতুন একটি আয়োজন নিয়ে হাজির হচ্ছি ঘটনা শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।